বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আজকে তোমাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে। এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রশ্ন নম্বর 6, 1179 পৃষ্ঠা। এই অঙ্কটা তোমরা আমার সাথে এখন সমাধান করো। পরবর্তী যার যেখানে সমস্যা আমাকে লাইভ ক্লাসে বলবে। চলো আমরা প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। আমার সাথে আসো। এখন যেমন লেখা আছে আমি দেখতে পাচ্ছি 31শে মার্চ 2018 সালে জনাব জাহিনের হিসাব বই হতে তথ্যগুলো নেওয়া হয়েছে। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 8,000 টাকা, জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি 1,500 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান 300 টাকা। এখন আমাকে কি বলেছে? ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত। এখন ব্যাংক ডেবিট বলতে আমরা কি বুঝি? ব্যাংক বিবরণীতে ব্যাংক ডেবিট বলতে আমরা বুঝি আমার অ্যাকাউন্টের টাকা কমিয়ে দেওয়া। ব্যাংক বিবরণীতে ব্যাংক ডেবিট করা মানে কি? আমার অ্যাকাউন্টের টাকা কমিয়ে দেওয়া। আর ব্যাংক বিবরণীতে ব্যাংক ক্রেডিট করা মানে আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি করা। এটা আজকে একটা নতুন তথ্য আমরা জানলাম। কুমিল্লা বোর্ডে আসছে অঙ্কটা। আমাকে ক নম্বর কী বের করতে বলছে? বলছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত। কি বলেছে দেখো, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকা বলতে আমরা কি বুঝতেছি? ব্যাংক বিবরণীতে টাকা আমার অ্যাকাউন্টে টাকাকে কমিয়ে দেওয়া বা ডেবিট করা। আর ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করা। আমরা এই লেনদেনগুলো থেকে এখন কি বের করব? দেখো কোনটার মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা কমে গেছে, কোন লেনদেনের মাধ্যমে, ওইটাই আমরা বের করব। এটা হচ্ছে ক নম্বর, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত। এখানে কি লিখবো আমরা? ব্যাংক কর্তৃক ডেবিটকৃত। ব্যাংক কর্তৃক ডেবিট কি বলেছে? ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয়। তাইলে আমরা এখানে একটা টাকার কলাম আর বিবরণ এরকম লিখতে পারি, না লিখলেও হবে। এবার আসি, দেখো কি বলেছে? ব্যাংক বিবরণীতে ডেবিট অর্থাৎ ব্যাংক কর্তৃক ডেবিট কোন কোন লেনদেনগুলো আমি দেখতে পাচ্ছি? ব্যাংক জমাতিরিক্ত সুদ। ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে ব্যাংক আমার টাকা ব্যাংক বিবরণীতে এটা কী করেছে? ডেবিট করেছে। আর নগদান বইতে সেটা ক্রেডিট হবে। তাহলে ব্যাংক বিবরণীতে ডেবিট মানে কি? ব্যাংকের টাকা কমিয়ে দেওয়া। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ দিয়ে আমার ব্যাংকের টাকা কমবে। তারপর ব্যাংক চার্জ যেটা, সেটা দিয়েও ব্যাংকের টাকা কমে যাবে। তারপরে ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান, সেটা দিয়েও কি হবে? আমাদের ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে আমরা এই তিনটা লেনদেন পর্যায়ক্রমে লিখি। লেখা আছে ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, আর আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম প্রদান কোনটা কত টাকা আমি দেখে নিচ্ছি। একটা হচ্ছে 100 টাকা, 25 টাকা, 300 টাকা, 100 টাকা, 25 টাকা এবং 300 টাকা যোগ করলে হয় 100, 200, 300, 325 টাকা, আর 300, 425 টাকা। এই হচ্ছে আমাদের ক নম্বর। এতটুকু করার জন্য কিন্তু তুমি 2 নম্বর পেয়ে গেছো। সতর্কতার সাথে আমরা অঙ্কটা করব। ব্যাংক বিবরণীতে ডেবিট ভিন্ন রকম অঙ্কগুলো আমি তোমাদেরকে বিভিন্ন সময় বলে আসছি। ইউটিউবে যে ক্লাসগুলো আমি আপলোড করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপলোড করি। তোমরা মনে মনে ভাবতে পারো যে ব্যাংক বিবরণীতে ডেবিট, ব্যাংক বিবরণীতে আমাদের মনে রাখতে হবে নগদান বইয়ে ডেবিট, নগদান বইয়ে ব্যাংকের টাকা ডেবিট মানে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি করা। নগদান বইয়ে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়।
আর ব্যাংক বিবরণীতে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের টাকা কমে যায়। মনে রাখতে হবে নগদান বইয়ে ব্যাংকের টাকা ডেবিট হলে অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট হলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যাংক কর্তৃক অথবা ব্যাংক বিবরণীতে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের টাকা কমিয়ে দেওয়া। এখন দেখো ব্যাংক জমাতিরিক্তের ফলে সুদের ফলে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক চার্জের ফলে ব্যাংকের টাকা কমে যাবে, জীবন বীমা প্রিমিয়াম প্রদানের ফলে কি হবে, ব্যাংকের টাকা কমে যাবে। এবার আসি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। খ নম্বর কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। খয়ে বলছে ব্যক্তির নাম হচ্ছে জনাব জাহিনের, ব্যাংক সমন্বয় বিবরণী। আর একটু বড় করে লিখতে পারি, একত্রিশে ডিসেম্বর 2018 দিলাম। আমরা টাকার কলাম দুইটা করব বলেছিলাম বিগত দিন, দুইটাই করব, আমাদের জানা আছে বিবরণ এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে আমি দেখতে পাচ্ছি 8,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যালেন্সগুলোর বিকল্প নাম আমি প্রথম ক্লাসে এবং পরপর কয়েকটি ক্লাসে বলেছি। কোন ব্যালেন্সটা দেওয়া থাকলে আমরা কীভাবে অঙ্কটা শুরু করব। এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটার একটা অথবা নাম আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একই কথা। তাহলে ওই লেনদেন অর্থাৎ ওই ফরম্যাটের মধ্যে আমরা যে লেনদেনগুলো যোগ করেছি এই ফরম্যাটের মধ্যে এই ধরনের লেনদেনগুলোই যোগ করব এবং যেগুলো বিয়োগ করেছি ওইগুলোই এখানে বিয়োগ করব। তাইলে আমি এখানে লিখব যোগ, তারপরে দিলাম বিয়োগ, যোগের মধ্যে কোন লেনদেনগুলো আসবে, যে লেনদেনগুলো আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছিলাম, ওই উদ্বৃত্ত দিয়ে শুরু করে যে লেনদেনগুলো যোগ করেছি এখানে সেম লেনদেনগুলো যোগ করব, কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত একই অর্থে ব্যবহার করা হয়। এবার আসি দেখো লেনদেন নম্বর 2, জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি, জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি। এখন এই যে জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি, আমি ক নম্বরে বলেছিলাম ব্যাংক বিবরণীতে ডেবিট মানে ব্যাংকের টাকা কমে দেয় আর ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। মনে রাখতে হবে যখন ব্যাংক বিবরণীতে টাকা কমায়, কমে দেয় কিংবা হ্রাস করে, ব্যাংক বিবরণীতে টাকা যখন হ্রাস হয় তার মানে, অথবা আমি বিকল্পভাবে বলতেছি দেখো ব্যাংক বিবরণীতে ডেবিট, কোনো লেনদেন ব্যাংক বিবরণীতে ডেবিট হলে ব্যাংকের টাকা কমে যাবে। মনে রাখবে কোনো লেনদেন যখন ব্যাংক বিবরণীতে ডেবিট হয় ব্যাংকের টাকা কমে যাবে, আর ব্যাংক বিবরণীতে যখন কোনো লেনদেন ক্রেডিট হয় তাহলে লেনদেনটা বৃদ্ধি পাবে, জমা টাকা কী হবে, বৃদ্ধি পাবে। এখানে সেম এই কথাই বলেছে, জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেনি, তার মানে ব্যাংকে এখনও বৃদ্ধি করেনি। জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেনি তার মানে এখনও ব্যাংকে বৃদ্ধি করে নাই, অর্থাৎ প্লাস করে নাই, কিন্তু নগদান বইয়ে সেটা কি হয়েছে, মাইনাস হয়েছে। এই জন্য এখন কী করতে হবে, সেটা আবার মাইনাস করতে হবে। এটা হচ্ছে লেনদেন নম্বর 2। শিরোনামটা লিখব জমাকৃত চেক ব্যাংকে ক্রেডিট হয়নি,
জমাকৃত চেক ব্যাংকে ক্রেডিট হয়নি। কত টাকা সেটা? 1500 টাকা। তারপরে লেনদেনটা আসি, 3 নাম্বার লেনদেনে কি বলেছে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, 3750 টাকা। এই ইস্যুকৃত চেক যখন ইস্যু করেছে, ইস্যু করা মানে কাউকে দেওয়া কিংবা পাওনাদারকে প্রদান করা। আর পাওনাদারকে চেক দেওয়া হলে কি হয়? পাওনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে ব্যাংকের টাকা কমে গেছে। তার মানে কি ব্যাংকের টাকা কমে গেছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কী বলছে? এই চেক এখনও ব্যাংকে আসে নাই কিংবা উপস্থিত হয় নাই। তাহলে প্রথমে যেহেতু এটা ব্যাংকের টাকা কমিয়ে দিছি, এখন আবার কী করতে হবে? প্লাস করতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, 3750 টাকা। তারপরে লেনদেনটায় আসি, ব্যাংক জমাতিরিক্তের সুদ 100 টাকা, 4 নাম্বার লেনদেন। ব্যাংকে 4 নাম্বার লেনদেন, এটা হ্যাঁ 4 নাম্বার লেনদেনটা বলছে ব্যাংক জমাতিরিক্তের সুদ 100 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক জমা টাকার উপরে ওভারড্রাফটের উপরে যে সুদ চার্জ করে থাকি সেটা জাবেদাটা হয় এরকম, ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এটা নগদান বইতে কি করেছি? ক্রেডিট করেছি। কিন্তু কি হচ্ছে এখানে? নগদান বইতে এখনও আমরা ক্রেডিট করে ফেলছি, কিন্তু তারা বলতেছে শর্ত দিয়ে যে নগদান বইতে এখনও লেখা হয়নি। আর নগদান বইতে লেখা হয়নি মানে এখন আবার মাইনাস করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর লেনদেন। ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদান বইতে লেখা হয়নি। টাকা। শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে তাকাও। ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদান বইতে লেখা হয়নি। এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে ব্যাংকে যে টাকা জমাতিরিক্ত অর্থাৎ ওভারড্রাফট, ব্যাংকে জমা টাকার অতিরিক্ত যে টাকা আমি লোন নিয়েছি কিংবা ঋণ নিয়েছি ওই টাকার উপরে সুদ এখনও নগদান বইতে লেখা হয়নি। তাহলে যেহেতু লেখা হয়নি, সুদ তো ব্যাংক কী করবে? চার্জ করবে বা দিতে হবে, আর সেই জন্য এটা মাইনাস করতে হবে। তারপরে লেনদেনটা হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক আমার উপরে চার্জ করবে কিসের জন্য? ব্যাংক আমার অ্যাকাউন্টটা রানিং রাখার জন্য, চলমান রাখার জন্য, অথবা চেক বই অথবা বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে, ইমেল সার্ভিস, SMS সার্ভিস, অথবা আমাদের চেক বইয়ের জন্য সার্ভিস কাটতে পারে। এই জন্য ব্যাংক চার্জ 50 টাকা এখানে দেওয়া আছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, লেখা হয়নি 50 টাকা। তারপরে আরেকটা লেনদেন আছে, আমি দেখতে পাচ্ছি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক আমার যে টাকা ইনভেস্ট করেছিলাম, বিনিয়োগ করেছিলাম, সে সুদ ব্যাংক আদায় করেছে। তার মানে জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কিন্তু নগদান বই কি বলতেছে? এটা নগদান বইতে এখনও লেখা হয়নি। লেনদেনটার মধ্যে স্পষ্ট লেখা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, নগদান বইতে লেখা হয়নি। কিন্তু যেহেতু ব্যাংকে এটা লিপিবদ্ধ হয়েছে, ব্যাংক আদায় করেছে, নগদান বইতে এখন কি করতে হবে? প্লাস করতে হবে। এটা হচ্ছে লেনদেন নম্বর 6। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। কত টাকা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করেছে? 750 টাকা। তারপর জীবন বিমা, ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান। ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান করার ফলে জীবন বিমা প্রিমিয়াম ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
এখন আমার এই জীবন বীমা ব্যাংক পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, সেই জন্য এখন মাইনাস করতে হবে। এটা টাকার পরিমাণটা কত আমি দেখতে পাচ্ছি, ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান 300 টাকা। এটা হচ্ছে লেনদেন নম্বর 7। এই হচ্ছে আমাদের আজকের লেনদেনগুলোর আলোচ্য বিষয়ের কোনগুলো লেনদেন যোগ করব, কোন লেনদেনগুলো বিয়োগ করব। আমরা যোগ বিয়োগগুলো অনেকগুলো আর ক্লাসে আলোচনা করেছি, তারপরও আজকে আবার একসাথে আলোচনা করেছি, প্লাস মাইনাসটা দেখেছি কীভাবে করবো। এখানে 3750 আর 750 যোগ করলে হয় 4500, 4500 এখানে যোগ করলে হবে 8 4 12500। আর এখানে কত হয় দেখো তো, 300 400 3 4 4 5 9 1950, 300 400 900 1950। এটা মাইনাস করি দেখো তো কত হয়, 5 0 হাতে আলো 1, তাই 10 5 0 10,550। দেখো তো তাদের সাথে আনছি কিনা। ও ব্যাংক চার্জ, এটা তো হচ্ছে 25 টাকা না, এটা 50 টাকা না, এটা 25 টাকা। এটা একটু ভুল দিয়েছি, এটা হচ্ছে 25 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের অঙ্কটার ব্যাংক সমন্বয় বিবরণীর জের। আমি যেহেতু এখানে কি করেছি, নগদান বই অনুযায়ী অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এখানে শিরোনামের মধ্যে আমরা কি লিখব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এখন আমাদের যে সমস্যাটা তোমাদের হতে পারে, যে এখানে লেখা আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত প্রারম্ভিক ব্যালেন্স, কিন্তু নিচে আমরা কি লিখব, মনে রাখতে হবে উপরে যা লিখবো নিচে তার বিপরীতটা হবে। উপরে লিখছি ব্যাংক বিবরণী, এখানে লিখবো নগদান বই অনুযায়ী। উপরে যদি লেখা থাকে নগদান বই, এখানে লিখবো ব্যাংক বিবরণী। এটা মনে রাখলেই হবে, একটা বিপরীত লিখতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত জমাতিরিক্ত 10,575 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়টা। এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে ব্যাংক চার্জ 25 টাকা। আমি ক নম্বরে 25 টাকা লিখেছিলাম না 50 টাকা লিখেছিলাম, তোমরা একটু দেখে নিতে হবে, কারণ ক নম্বরটা তো আমি মুছে ফেলেছি। আর সেই জন্য তোমরা ক এর সাথে 25 টাকা লিখতে হবে। যদি 50 টাকা লিখে থাকি তাহলে সেটাকে 25 টাকা লিখতে হবে। এই হচ্ছে আমাদের ক নম্বরের অংশ, খ নম্বরের অংশ। এবার আসতেছি আমরা গ নম্বরে কি বলেছে, জাবেদা করতে বলেছে। দেখো গ নম্বর লেনদেনগুলো কি করতে বলছে, জাবেদা। তাহলে জাবেদা নমুনা ছকটা আমরা করে নেই। জাবেদা কি বলেছে, 5 থেকে 7 পর্যন্ত লেনদেনগুলো জাবেদা করো। এখানে লিখবো জাবেদা, ব্যক্তির নামটা যেন কি ছিল এখানে, জনাব জাহিনের জাবেদা। জাবেদা নমুনা ছকটা ড্রয়িং করো। কি কি থাকবে এখানে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে লিখব 2018
ডিসেম্বর 31, ডিসেম্বর সালের লেনদেনগুলো না, এটা রাইট। তাইলে প্রথমে বলছে 4 তারিখের লেনদেনটা, 4 তারিখে বলছে ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই 4টি লেনদেন কি করতে বলছে, জাবেদা করতে বলছে। ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদান বইতে লেখা হয়নি, তাহলে লিখবো ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত সুদ আমি কারণটা লিখলাম না, কারণটা কি তোমরা লিখতে পারবে না? কারণটা কি লিখে দিব? ব্যাংক জমাতিরিক্ত সুদ তোমরা লিখবা, ব্যাংক জমাতিরিক্ত সুদ চার্জ করা হলো। কি লিখবো? ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো কিংবা চার্জ করা হলো। তারপরে লেনদেনটা হচ্ছে 5 নম্বরে, ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, সেখানে লিখবো ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করা হলো 25 টাকা, আর উপরেরটা ছিল কত? ব্যাংক জমাতিরিক্ত সুদ কত টাকা ছিল? 3 নম্বর লেনদেনটা ছিল 4 নম্বর লেনদেন 100 টাকা। এবার আসি 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরটা গেল এটা, এটা 4, এটা 5। তারপরে আসি 6 নম্বর, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক কর্তৃক আদায় করেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখানে লিখব ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। লিখবা বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। কারণটা কি লিখবো? বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, কত টাকা সেটা? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 750 টাকা। এরপরে আসি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়ের পরে হচ্ছে ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান। ব্যাংক কর্তৃক যেহেতু প্রদান করেছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর জীবন বীমা প্রিমিয়াম ডেবিট হবে। এখন জীবন বীমা প্রিমিয়ামটা আমরা অন্য হিসাবে লিখতে পারি। আমরা জানি জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো যদি ব্যাংক প্রদান করে কিংবা ব্যবসা থেকে টাকা নিয়ে মালিক প্রদান করে, সেখানে উত্তোলন হিসাব লিখতে হয়। জীবন বীমা প্রিমিয়াম নামে কোনো হিসাব লেখা যাবে না, সেখানে লিখবো আমরা উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা জীবন বীমা প্রিমিয়াম দিয়েছে? 300 টাকা। তোমরা কারণটা লিখবা জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। এই তো শেষ আমাদের আজকের ক্লাস। আমরা জাবেদাগুলো করব, জাবেদার কারণগুলো লিখতে পারি। ব্যাংক জমাতিরিক্ত সুদ চার্জ করা হলো, ব্যাংক চার্জ ধার্য করা হলো, বিনিয়োগের সুদ আদায় হলো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় সেটা বলবে। তারপর ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এই হচ্ছে কারণ। কারণগুলো তোমরা সাথে সাথে লিখবে, কেননা বিগত ক্লাসে আমি কারণ লিখে দিয়েছি, এই জন্য আজকে লিখি নাই। এইভাবেই আমরা অঙ্কটা সমাধান করেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।